হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে এবং এই সাবজেক্ট নিয়ে তোমরা চিন্তিত আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের সেকেন্ড সেমিস্টারে 4 নম্বর অধ্যায় থেকে শুরু হচ্ছে, কারণ প্রথম 3টে অধ্যায় তোমরা প্রথম সেমিস্টারে এমসিকিউ আকারে পড়েছিলে। এখানে 4 নম্বর অধ্যায় থেকে শুরু হচ্ছে। 4, 5 এবং 6 এই 3টি অধ্যায় তোমাদের এই সেমিস্টারে পড়তে হচ্ছে। এখানে 4 নম্বর অধ্যায় থেকে তোমাদের 8 নম্বরের বড় প্রশ্ন আসে এবং বড় প্রশ্ন হিসাবে কোন প্রশ্নগুলো তৈরি করবে দেখো, যে প্রশ্নগুলো 90% স্কুলে প্রায় রিপিট হয় বা দেয়া হয়ে থাকে সেই ধরনের প্রশ্নগুলো নিয়েই আমি সাজেশনটা তৈরি করেছি। প্রথম প্রশ্ন হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত রাষ্ট্রনীতি এবং সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছি যে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রায় 90 to 95% স্কুলে এই প্রশ্নটাই আসবে যে কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত রাষ্ট্রনীতি এবং সপ্তাঙ্গ তত্ত্ব। রাষ্ট্রনীতি এবং সপ্তাঙ্গ তত্ত্ব, হয় রাষ্ট্রনীতি আসবে নয়তো সপ্তাঙ্গ তত্ত্ব আসবে। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন জিয়াউদ্দিন বার্নির ফতোয়াই জাহানদারি গ্রন্থে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতির সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, নতুন রাজতন্ত্র কি? টমাস ক্রমওয়েল নব্য রাজতন্ত্রের ধারণা ও অবদান আলোচনা করো। টমাস ক্রমওয়েলের নব্য রাজতন্ত্রের ধারণা ও অবদান আলোচনা করো। পরের প্রশ্ন পারস্যের ক্ষত্রপ্য এবং চীনের ম্যান্ডারিন ব্যবস্থার তুলনামূলক আলোচনা অথবা পৃথকভাবে বৈশিষ্ট্যও আসতে পারে, বা পৃথকভাবে বৈশিষ্ট্য লেখো, এই জন্য তোমাদের ব্র্যাকেটে লিখে দেওয়া হয়েছে। অর্থাৎ চীনের কর্তব্য মানে পারস্যের কর্তব্য এবং চীনের ম্যান্ডারিন ব্যবস্থা। তারপরের প্রশ্ন কি আছে এখানে? তাহলে প্রথম 4টে প্রশ্ন 3টে করে স্টার দেওয়া আছে, দেখতে পাচ্ছ, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং এখানে আরও একটি প্রশ্নে 3টে স্টার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মুঘল মনসবদারি প্রথা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। সেখানে বিবর্তন, বৈশিষ্ট্য আর গুরুত্ব। 5 নম্বর প্রশ্ন কি আছে দেখো, দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো, এটি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল? দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো, এটি কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল? তারপর শেষ প্রশ্ন, ইকতা ব্যবস্থা কি? ইকতা ব্যবস্থার বিবর্তন ও বৈশিষ্ট্য আলোচনা করো। এটা তোমাদের গেল এই অধ্যায়ের বড় প্রশ্ন, অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন। এবার 3-4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা দেখবে, দেখে নাও। 3-4 নম্বরের জন্য 3-4 নম্বরের জন্য প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন কৌটিল্যের মণ্ডল তত্ত্ব, অর্থাৎ কৌটিল্য দিয়ে তোমাদের প্রশ্ন অতি অবশ্যই পরীক্ষায় আসবে। তারপরে মনসবদারি ব্যবস্থায় জাট, এটা ত হয় ঠ হয়, জাট, জাট ও সাওয়ার বলতে কি বোঝো? পরের প্রশ্ন, জিয়াউদ্দিন বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কি ছিল? নেক্সট হচ্ছে ম্যান্ডারিন ব্যবস্থার গুণাবলী বা বৈশিষ্ট্য লেখো। এই 4টি হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, আমি একদম লাস্ট মিনিট সাজেশন আলোচনা করছি, সেখানে অতিরিক্ত প্রশ্ন, তোমাদের প্রশ্ন অনেক হয়, তোমরা যে কোনো একটা বই তুলবে দেখবে মানে অত্যাধিক প্রশ্ন, সেক্ষেত্রে আমি একদম বাছাই করা লিমিটেড প্রশ্ন তোমাদের দিচ্ছি, যেগুলো পরীক্ষায় আসার সব থেকে বেশি চান্স, যেগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে মানে প্রশ্নগুলো রাখা হতে পারে। তারপরে কি, ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা বা দ্য প্রিন্স গ্রন্থ সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপর হচ্ছে প্লেটোর রাষ্ট্রের ধারণা, আদর্শ রাষ্ট্রের ধারণাটি সংক্ষেপে লেখো। এই দুটো প্রশ্ন আমি অতিরিক্ত প্রশ্ন হিসাবে দিয়ে রেখেছি। এবারে 5 নম্বর অধ্যায়ে তোমাদের 5 নম্বর অধ্যায়ে তোমাদের কেবলমাত্র 3-4 নম্বরের প্রশ্ন আসে, 8 নম্বরের কোনো প্রশ্ন এখান থেকে থাকে না। এখানে 3-4 নম্বরের যেসব প্রশ্ন তোমরা করবে দেখে নাও। ক্রুসেড বা ধর্মযুদ্ধ কি? ক্রুসেডের প্রধান 2-3টি কারণ উল্লেখ করো, অর্থাৎ ক্রুসেডের কারণ তোমরা 3টে বা 4টে কারণ অবশ্যই দেখে রাখবে। ঠিক আছে। ক্রুসেডের ফলাফল বা প্রভাব আলোচনা করো। নেক্সট হচ্ছে ইউরোপের সামন্ততন্ত্রের পতনের প্রধান কারণগুলি কি ছিল? পরের প্রশ্ন, ইউরোপের রেনেসাঁস বা নবজাগরণের কারণগুলি কি? ইটালিতে কেন প্রথম রেনেসাঁ দেখা দিয়েছিল? তাহলে কি বললাম, ইউরোপের রেনেসাঁ বা নবজাগরণের কারণগুলি কি? ইটালিতে কেন প্রথম
রেনেসাঁ দেখা দিয়েছিল। তারপরে আছে মানবতাবাদ বলতে কী বোঝো? পেত্রার্ককে কেন মানবতাবাদের জনক বলা হয়? এই পাঁচটি প্রশ্ন, প্রথম পাঁচটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও এগুলো তোমাদের দেখতে হবে যে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা, বা মার্টিন লুথারের যে 95 থিসিস সেটা আলোচনা করো, একই প্রশ্ন। ইউরোপে চিত্রশিল্প ও স্থাপত্যে রেনেসাঁর প্রভাব আলোচনা করো। তারপরে আছে দ্বিতীয় আরবানের ঘোষণা এবং কুসেডে চার্চের ভূমিকা, সামন্ততন্ত্রের পিরামিড বা স্তরবিন্যাস সম্পর্কে সংক্ষেপে লেখো। ম্যানর ব্যবস্থা টিকা আছে, ভৌগোলিক আবিষ্কার ও রেনেসাঁসের সম্পর্ক, এই কটা এক্সট্রা প্রশ্ন এখানে দেওয়া আছে। এবার তোমাদের 6 নম্বর যে অধ্যায়, অর্থাৎ শেষ অধ্যায়, এই অধ্যায় থেকে আবার বড় প্রশ্ন আছে, 8 নম্বরের প্রশ্ন। এখান থেকে 8 নম্বরের প্রশ্ন কি করতে পারো? প্রথম প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ, ব্যাকেটে আবার লিখেও দেওয়া আছে। প্রশ্নটা কি? যে ডাইনিবিদ্যা বা জাদুবিদ্যা চর্চা থেকে বিজ্ঞান মনস্কতার উত্তরণ বা সামাজিক মুক্তির ইতিহাস আলোচনা করো। এটা হচ্ছে একদম সব থেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে কি আছে? ভৌগোলিক আবিষ্কারের পটভূমি আলোচনা করো। তার সঙ্গে আছে সামুদ্রিক অভিযানে পর্তুগাল ও স্পেনের ভূমিকা কী ছিল। তারপরের প্রশ্ন, মুদ্রণ বিপ্লব বলতে কী বোঝো? আধুনিক বিশ্বের জ্ঞান চর্চায় মুদ্রণ বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। মুদ্রণ বিপ্লব বলতে কী বোঝো, আর তার সঙ্গে কি বললাম, আধুনিক বিজ্ঞান চর্চায় মুদ্রণ বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিজ্ঞানের উত্তরণ কিভাবে ঘটেছিল। জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিজ্ঞানের উত্তরণ কিভাবে ঘটেছিল, এখানে কোপারনিকাস থেকে গ্যালিলিওর অবদান তোমাদের লিখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, ঠিক আছে। পরের প্রশ্ন, ইউরোপে সামরিক বিপ্লব বা রণকৌশলের পরিবর্তন সম্পর্কে যা জানো লেখো। আর কৃষি প্রযুক্তির অগ্রগতি এবং সমাজে তার প্রভাব আলোচনা করো। এবারে শেষ অধ্যায় থেকে 3-4 নম্বরের যেসব প্রশ্ন তোমরা দেখবে, প্রথম প্রশ্ন আছে কেপলারের অগ্রগতি সংক্রান্ত সূত্রগুলি কি কি। তারপরে হচ্ছে কোপারনিকাসীয় বিপ্লব বা সৌরকেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা কি। নেক্সট হচ্ছে দূরপাল্লার সমুদ্র অভিযানে কম্পাস ও মানচিত্র ও কারক জাহাজের ভূমিকা। তারপরে গ্যালিলির অবদান, মুদ্রণ যন্ত্র আবিষ্কারে গুটেনবার্গের অবদান। নেক্সট হচ্ছে আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয় এবং কেন। নেক্সট হচ্ছে কি আলকেমি বা অপরাসায়নবিদ্যা কি। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশন। এগুলো তোমরা পরীক্ষার আগে যেটুকু সময় পাবে তৈরি করো, আশা করি তোমরা উপকৃত হবে। বিশেষ করে যেসব প্রশ্নগুলো 3টে করে স্টার চিহ্ন দেওয়া আছে।